দুই সন থেকে দীর্ঘ 21 বছর ধরে আমাদের যাত্রা চলছে। অথর্ব শিক্ষা বিচিত্রা নাটক দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। এই দীর্ঘ 21 বছরে আমরা 31টি নাটক পরিবেশন করেছি। 31টি নাটক পরিবেশন মানে 31টি নাটক আমরা প্রযোজনা করেছি। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 61টি বিভিন্ন ধরনের পুরস্কার আমরা পেয়েছি। এর মধ্যে অধিকাংশই ছোট নাটক বলা যায়, শর্ট ড্রামা 1 ঘন্টা বা 1 ঘন্টার একটু বেশি বা 1 ঘন্টার একটু কম বা 25 মিনিট। 3টে আমাদের বড় নাটক ছিল, দায়বদ্ধ, অমিতাক্ষর এবং নাটক নির্বাচনের মূল বিষয়ই ছিল মানবিকতার কথা বলা, মানুষে মানুষের সম্পর্কের কথা বলা, সামাজিক এবং মানবিক উত্তরণের কথা বলা। যে আমাদের মানুষে মানুষের পারস্পরিক সম্পর্ক, মানবিকতার দিকগুলো, মানবিক উত্তরণে, সামাজিক এবং মানবিক উত্তরণের কথা বলার জন্য মানুষের মানুষের সম্পর্কের মধ্যে জটিলতম দিকগুলোকে দেখানো আমাদের নাটকের মাধ্যমে আমরা চেষ্টা করেছি। দীর্ঘ 21 বছরের যাত্রা মোটেও সহজ ছিল। আমার অনেক নাট্য বন্ধুরা এখানে আছে যারা দিল্লিতে নাটকের সাথে জড়িত। তারা জানেন দিল্লিতে নাট্য চর্চা চালিয়ে যাওয়া কতটুকু কঠিন ব্যাপার বলবো। অনেক প্রতিকূলতা, আর্থিক, তারপরে আছে ইনফ্রাস্ট্রাকচারের, রিহার্সালের স্পেস নেই আমাদের। একটা নাটক যদি আমরা মনে করি যে আমরা করব, তাহলে এর আগে আমাদেরকে বাজেট করতে হয় যে আমাদের অন্তত যদি আমরা 1 মাস রিহার্সাল করি তাহলে রিহার্সাল কোথায় করব, রিহার্সালের জায়গা কোথায়, এবং জায়গা যদিও পাওয়া গেল সেই রিহার্সালের ডেইলি রিহার্সালের খরচ কি আমরা তুলতে পারবো। কিন্তু ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো দিল্লিতে এত প্রতিকূলতা সত্ত্বেও নাটক হচ্ছে, নাট্য চর্চা চলছে। দিল্লির প্রত্যেকটি নাট্য দল, বিশেষ করে বাংলা নাট্য দল, তাদের প্রযোজনা করে যাচ্ছে এত সব প্রতিকূলতা সত্ত্বেও, অসুবিধা সত্ত্বেও। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য, দর্শকদের জন্য। আর বিশেষ কিছু বলবো না। আমরা আজকে 2টো নাটক পরিবেশন করছি, তিমির হনন আর রুবরু। রুবরু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে একটি নাটক। নাটকটি মূল নাটকটি বাংলায় বেশ কিছু বছর আগে আমরা করেছিলাম আকৃতির তরফ থেকে, আমি এবং পলাশ। আজকে ওই নাটকেরই হিন্দি পরিবেশন হবে, হিন্দি রূপটা পরিবেশন হবে। তবে আমাদের প্রথম নাটক তিমির হনন, এটি পাওলো কোয়েলহো একটি উপন্যাস থেকে নাটকটি লিখেছেন শঙ্কর বসু ঠাকুর। এতে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছেন, বার্তা, অপর্ণা ব্যানার্জি, প্রেম, সংহিতা সোম, ফাদার জ্যাকব, অরুণাভ সেনগুপ্ত, কার্লোস,
পলাশ দাস, রামোস অমিতাভ মিত্র, গাব্রিয়েল সব্যসাচী সেন, টিম নির্ভীক চ্যাটার্জি। মঞ্চসজ্জা করেছেন আমাদের অত্যন্ত পরিচিত আপন সুদীপ এবং সুপ্রতীক বিশ্বাস, আলো রঞ্জন বাসু, আবহ অরুণাভ সেনগুপ্ত, আবহ প্রক্ষেপণ করছেন অভিরঞ্জন বিশ্বাস, রূপসজ্জা করেছেন দিলীপ চক্রবর্তী, পোশাক ইন্দ্রাণী চক্রবর্তী এবং নাটকটির পরিচালনা সৌভিক সেনগুপ্ত। আসুন আমরা আমাদের আজকের সন্ধ্যার প্রথম নাটক তিমির হনন উপভোগ করি। তিমির হনন নাটকের পরে নাটকের চরিত্ররা এখানে আসবেন, তারা নিজেদের পরিচিতি দেবেন এবং এর পরে একটু বিরতি থাকবে। আমাদের দ্বিতীয় নাটক রুবরুর জন্য মঞ্চসজ্জার জন্য কিছু সময় আমাদের দরকার। আমরা ফাইনাল কার্টেন কল করব দ্বিতীয় নাটকের শেষে। আসুন আজকের প্রথম নাটক তিমির হনন। ধন্যবাদ।
বাকিরা তো সব ওই খরচের খাতায় আমার নামটা লিখে রেখে দিয়েছি। রাখ তোরা, রাখ রাখ, তাতে আমার কোনো চিন্তা নেই। কিন্তু দেখিস তোরা যেন আবার ওই খরচের খাতায় নামটা লেখাস না। টিম যা বলে গেল সেটা শুনে তো আমার চোখে ঘুম একেবারে উধাও হয়ে গেছে। এ যদি সত্যি হয় তাহলে ছারখার হয়ে যাবে এই সায়েন্স সেভিং আর মহাত্মা হাবের এই পবিত্র ভিসকাস। না না, এ হতে দেওয়া যায় না, এ হতে দেওয়া যায় না। ভিসকাসের এই চরম বিপদ, আর আমি নীরব দর্শক হয়ে তা দেখবো, কিচ্ছু করবো না। কিন্তু কিন্তু এই আসন্ন প্রলয়ের কথাটা আমি কাকে শোনাবো না? কাকে কাকে শোনাবো? লোকে যদি শুনে আমি টিমের থেকে শুনে সব বলছি, কেউ বিশ্বাস করবে না আমার কথা, কেউ বিশ্বাস করবে না, কেউ। ভিসকাস একেবারে সমূহ পতনের হাত থেকে রক্ষা পেয়েছে। অতীতে সেই কালো দিনগুলো যদি আবার ফিরে আসে এই সব মানুষগুলোর জীবনে, কি তারা মাথা তুলে দাঁড়াতে পারবে? হ্যাঁ, না না, পারবে না, পারবে না, পারবে না। ভিসকাসকে তখন রক্ষা করেছিলেন সায়েন্স সেভিং, কিন্তু ভিসকাস তখন ছিল শহরের সভ্যতা থেকে অনেক দূরে, অরণ্যে ঘেরা এক প্রাচীন প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর। স্বভাবতই ওই দুয়ের টানে ধীরে ধীরে বাড়তে লাগলো শহরের সভ্য মানুষের আনাগোনা। তারপরে ওই যা হয় আর কি, তথাকথিত সভ্যতা নোংরা বিষাক্ত লোক। ধীরে ধীরে অঞ্চলটা গড়ে উঠল কুখ্যাত দস্যু, চোরা চালানকারী আর ওই গরিব বাহিনীর ঘাঁটি। এতে সর্দার ছিলেন ওই ভিসকাসের ওই এক সাধারণ কারণ। কিন্তু যা হয় ওই রকম একটা ব্যভিচারের স্বর্গে বিষাক্ত পরিবেশে হাতে কাঁচা পয়সা পেয়ে ওই মানুষটাই হয়ে উঠল কদর্য, হৃদয়হীন, দয়া মায়াহীন, নরবিচার। এরকম চরম অরাজকতা যখন ধীরে ধীরে ভিসকাসকে নরক তুল্য করে তুলেছে, শোনা যায় এক কুয়াশাঘন সামনে পাহাড়ের গুহা থেকে নেমে আসে সায়েন্স সেভিং। আহা, তখন তার গোপন ডেরায় মদ্যপান করছে, আগুন জ্বালিয়ে অস্ত্রের শান দিচ্ছে। অলৌকিক কণ্ঠস্বর আহাবের নাম ধরে ডেকে ওঠে। অস্তমিত সূর্যের আলোয় আহাব তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে এক অর্ধ উলঙ্গ জীর্ণ শরীর পুরুষ, দেবদ্যুতি সমপ্রভায় প্রখর। কর্কশ কণ্ঠে আহাব প্রশ্ন করে উঠলেন, কে তুমি? আমি সেভিং, প্রভুর উপাসক। ওই পাহাড়ের গুহায় থাকি। আমার কাছে কি চাই?
আশ্রয় একটি রাত্রির জন্য। কেন গুহা ছেড়ে এখানে কেন? আমি বছরের পর বছর পাষাণ শয্যায় শুয়ে রাত কাটিয়েছি। একটি রাত, শুধু একটি রাত্রির জন্যে তোমার নরম বিছানায় শুয়ে আমি আরাম কাকে বলে, উত্তাপ কাকে বলে তা অনুভব করতে চাই। আমি দস্যু, সংহারক, মানুষের রক্তে হাত লাল আমার। জানি জানো, ওই শয্যায় আমি কণিকাদের সঙ্গে সহবাস করি। তাও জানি আমি। তবু তবু তুমি এই নিজ ভয়ঙ্কর মানুষটার শয্যায় শুতে চাও? যদি মধ্যরাত্রে নেশার ঘরে জিঘাংসায় তোমাকে আমি হত্যা করি, সে দায়িত্ব তো আমার নয় প্রভু। একথা বলে স্মিত হেসে সেবিন শয়নকক্ষে প্রবেশ করলেন। এরপর এক অতি সাধারণ গুহাবাসীর কাছে হেরে যাচ্ছে দেখে যন্ত্রণা এবং প্রতিহিংসায় সারা রাত ছটফট করতে লাগলো আহা। তারপর ভোর হলো। আহাবের শয়নকক্ষ থেকে বেরিয়ে এলেন সেবিন। আহাব ঘাড়ুড়িয়ে দেখলেন এক অলৌকিক আলোয় তার শয়নকক্ষ দীপ্তিময় হয়ে উঠেছে। ধীর পায়ে হেঁটে সেবিন জঙ্গলে মিলিয়ে গেলেন। আহাবের চোখে তখন বাঁধ নামানো অশ্রুধারা। সে চিৎকার করে বলে উঠল, পারি পারি, আমিও পারি হত্যার ইচ্ছা দমন করতে, দ্বারস্থকে আশ্রয় দিতে। হে মহান, তুমি কে? কে তোমাকে পাঠিয়েছে আমি তা জানি না। তবু তুমি তোমার চরণে আমাকে আশ্রয় দাও। পাহাড়ের উপর থেকে এক দৈব কণ্ঠস্বর ভেসে আসলো, প্রভুর চরণে নিজেকে সমর্পণ করো। শুরু হয়ে গেল আহাবের নতুন জীবন। হলো ফিসকাসের পুনর্জন্ম। সন্ত্রাসের পথ ছেড়ে সংস্কারের পথ বেছে নিলেন আহাব। তুমি তো খুব দুষ্ট হয়েছো পাদ্রী, হ্যাঁ? লুকিয়ে লুকিয়ে আমারই গল্প তুমি আমাকেই শোনাচ্ছিলে, তাও একেবারে ওই অক্ষরে অক্ষরে। মুখস্থ হয়ে গেছে বেটা। কমপক্ষে 100 বার এই গল্প শুনিয়েছি। সুপ্রভাত ফাদার। সুপ্রভাত প্রেম। রুটি কোথায় রাখবো? সুপ্রভাত ফাদার। এই সুপ্রভাতটা আমার বেলায় তোর কোথায় থাকে রে অসভ্য মেয়ে, হ্যাঁ? যা, যা, এই যে এখানে পানির সাথ দেখবি, যা যাবি, যা। ওই দেখো, এই দামটা নিয়ে গেলি না তো? পরে নেব, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, যা 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 যা, এই কাজের দোয়াইয়া দিটা যা, বিকে, যা তো বিকে, যা। রাগ করছো কেন? সরাই ফেরার কাজ তো থাকতেই পারে। জানি তোর কাজ আছে, সব আমি জানি। তুমি এখানে কি মনে করে, হ্যাঁ? আবার কি ওই বাইবেল টাইবেল নাকি, হ্যাঁ? না, আচ্ছা আচ্ছা বাইবেল শোনাতে আজ আসিনি আমি। আচ্ছা। আমি এসেছি তোমাকে সাবধান করতে বেটা। আমাকে সাবধান। হ্যাঁ, কেন তুমি গ্রামে আতঙ্ক ছড়াচ্ছ বেটা? আতঙ্ক ছড়াচ্ছি না, আতঙ্ক ছড়াচ্ছি না। শুধু সাবধান হতে বলছি ফিসকাস ফাঁসিতে। টিমের কথা ভুল হয় না পাদ্রী। চুপ করো বেটা। নিজের মৃত স্বামীকে সামনে রেখে মন গড়া কাহিনী শুনিয়ে কার ভালো করতে চাইছো তুমি? টিম মৃত নয়, মৃত নয়, শরীরটা মৃত, কিন্তু তার আত্মা, তাকে তোমরা মারবে কি করে? সেই আমাকে বলেছে শয়তান আসছে, হ্যাঁ, আসছে আসছে,
বেটা তোমার সব পাগলামি বন্ধ করো, বন্ধ করো। প্রেত চর্চা পাপ, অপবিত্র। এই জন্যই তো গ্রামের লোকেরা তোমাকে পেছনেও সব বলতে থাকে। কি বলে ডাইনি, তাই তো? হ্যাঁ, যা যা খুশি বলে বলুক, তাতে আমার কিচ্ছু আসছে না, কিচ্ছু না, কিচ্ছু। কিন্তু বিস্কাসের সহজ সরল মানুষগুলোর তো যায়। একে তারা তোমার এসব প্রেত চর্চা নিয়ে ভীত, সন্ত্রস্ত। তার উপর আবার এসব শয়তানের গল্প, এসব পাপ, এসব অপবিত্র। বিস্কাসের পবিত্র মাটিতে এসবের কোনো জায়গা হতে পারে না। ডিসকাসের ইতিহাস কিন্তু তা বলে না বাবা। কত উথাল পাথালের মধ্যে দিয়ে যেতে হয়েছে ডিসকাস আর তার মানুষ। ঠিক ঠিক সেই জন্যই আমার ভয় বাদে, সেই জন্যই আমার ভয়। দেখো বেটা, টিমের মৃত্যু যে অপঘাতে হয়েছে এ কথা গ্রামের সকলে জানে। তাই তার আত্মার সতর্কবাণীকে কতটা গম্ভীরভাবে নেওয়া যায় বা নেওয়া উচিত এই নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ থাকবে। শত হলেও টিমের উপর যে ঈশ্বরের থেকে শয়তানের প্রভাব বেশি এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। কে বলতে পারে টিম শয়তানেরই কোনো অনুচর কিনা? খবরদার, খবরদার পাদ্রী, আমার স্বামীর আত্মাকে নিয়ে আমি কোনো প্রকার দুষ্প্রচার সহ্য করব না। তুমি এসব বলে আমার মুখ বন্ধ করতে পারো, কিন্তু কিন্তু গ্রামের সকলে সবাইকে চুপ করাতে পারবে না। অনেকেই কড়া লাভদালে বলে এই বেশটা বুড়ি কালা জাদু করে নিজের স্বামীটাকে খেয়েছে। বুঝলি, অমন একজন পাকা শিকারী নেকড়ে শিকার করতে গিয়ে সহ শিকারীর গুলিতে প্রাণ হারানো। সেইটাই সেইটাই তো আমার প্রশ্ন পাদ্রী, সেইটাই আমার প্রশ্ন। অমন একটা পাকা গাড়ি আর দক্ষ শিকারীর কিনা শেষে বন্দুকের প্রতিটি গুলিতে যে লক্ষ্যের ঠিকানা দিতে পারে। নিজের জীবদ্দশায় সে নিশানা চুপ হয়নি কোনোদিন। জানো পাদ্রী, ওই জঙ্গল থেকে যখন আমি টিমের মৃত্যুর খবরটা পাই, প্রথমে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি। ওর কবরে মাটি চাপা দিয়ে এসে দরজা জানলা বন্ধ করে খুব কেঁদেছি পাদ্রী, খুব কেঁদেছি। কত রাত হয়ে গেছে, কোনো খেয়াল নেই। হঠাৎ দেখি টিম আমার মাথার সামনে বসে আছে। আমি গড়বড় করে গিয়ে ওকে ধরতে যাবো। টিম মানা করে বলল, বেটা তুমি বড় লোককে স্পর্শ করো না, তোমাকে তো এখনো অনেক দিন বাঁচতে হবে। এত শোকে কাতর হলে চলবে? ঝপ 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 করে দরজা জানলা সব খুলে দাও, সব খুলে দাও। ডিসকাসে নদী, পাহাড় আর ওই ঝর্ণার কাছে গিয়ে বসো। তারাই তোমাকে বলে দেবে বেঁচে থাকার মন্ত্র। আমি জানি না, আমি জানি না পাদ্রী, এই তুমি বা তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে কিনা, কিন্তু সেই থেকে টিম আমার সঙ্গ ছাড়ে। বিপদের আশঙ্কা দেখলেই সে আমাকে সাবধান করে। তোমার, আমার, ডিসকাসের সকলের জন্য সে চিন্তা করে। সেই আমাকে বলেছে ডিসকাসে বিপদ আসন্ন। এক প্রেতের কথায় বিশ্বাস করো তুমি? ঠিক আছে, ঠিক আছে, তুমি তুমি ওই টিমের কথাটা বাদ দাও, বাদ দাও, বাদ দাও। তোমার কিছু মনে হয় না, তুমি কিছু অনুভব করতে পারছো না পাদ্রী। কি
কি অনুভব করার কথা বলছো তুমি? ওই যে ডিসকাসের প্রকৃতি কিরকম থমথমে হয়ে গেছে। ওই ওই পাহাড়ের কোণে কালো মেঘ পুঞ্জীভূত হয়ে উঠেছে। দম বন্ধ করা গুমট পরিবেশ। বর্ষার পাহাড়ে এ আবহাওয়া তো নতুন কিছু নয়। বর্ষা নয়, বর্ষা নয়, বর্ষা নয়। অদ্ভুত অশুভ অস্থিরতা সংক্রামিত হচ্ছে ডিসকাসের হাওয়ায়। বিষের বাষ্প ছড়িয়ে পড়ছে ডিসকাসের প্রতিটি মানুষের বুকের মধ্যে। সেই বাষ্প ধীরে ধীরে এক একটা মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবে পাদ্রী, শ্বাসরুদ্ধ করে মারবে। তোমার অনেক কল্পনা বেটা। না না না, এ অনেক কল্পনা নয়, এ অনেক কল্পনা নয়। কাল রাত্রে আমি ওই পশ্চিম পাহাড় থেকে পুরো মজ্জাল দেখতে ডাক শুনতে পেয়েছি। ঠিক যেমন করে মানুষের রক্তের গন্ধ পেতে ডাকে। আমি আর ওই টিম দুজনেই শুনেছি সেটা। টিম শুনেছি? টিম এসেছিল, টিম কাল রাতে এসেছিল আমার সঙ্গে দেখা। তুমি অকারণে আতঙ্ক ছড়াচ্ছ বেটা। না পাদ্রী, না, এ অকারণ আতঙ্ক নয়। এ অসুরের সঙ্গে শয়তানের আবাহন বার্তা। ডিসকাসের পবিত্র মাটিতে শয়তান এসে গেছে, পাদ্রী এসে গেছে। ডিসকাসের সব মূল্যবোধকে হরণ করে ডিসকাসকে রিক্ত নিশ্চয় উলঙ্গ করে দেবে পাদ্রী, উলঙ্গ করে দেবে। তোমার এসব কথা পাঠ্যকর মনোবিকারের শিকার হয়ে পড়েছো তুমি। এসব অমূলক চিন্তাধারা, এসব শুনলে না তোমাকে লোকে পাগল ভাববে। আমার চারটের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। না পাদ্রী, না, না, যাও পাদ্রী, যাও, যাও। তোমাকে এখন ডিসকাসের মানুষজন খুব ওই শোনো, ওই শোনো, শয়তানের আবাহন বার্তা। টিম আমাকে বলেছিল, টিম আমাকে বলেছিল, যখনই দেখবে এক অপরিচিত ছায়া মূর্তি মাথায় কালো টুপি, কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে ডিসকাসের আশেপাশে ঘোরাঘুরি করছে, জানবে বিপদ আসন্ন। ডিসকাসকে শয়তান গ্রাস করতে এসে গেছে পাদ্রী, এসে গেছে। আমি তাকে গত 3-4 দিন হলো দেখেছি। ওই পাহাড়ে, ওই ঝর্ণার ধারে, ওই ঝর্ণার ধারে ডিসকাসের কালো রাত্রির অন্ধকার গ্রাস করতে এসে গেছে পাদ্রী, গ্রাস করতে এসে গেছে। ডিসকাস নমস্কার ছন্দ পাদ্রী, ডিসকাস দেবীরা দাঁড়াও দাঁড়াও, কত তাড়া কিসে? কেউ অপেক্ষা করছে নাকি? তা জেনে আপনার লাভ। শোনো, ওই ঝর্ণার
কি দুজনে তো বন্ধু হওয়াই যায়, যাই কিনা? জয় হয়তো। আসলে তোমাকে কিছু দেখাবো বলে ঘরে নিয়ে যাচ্ছিলাম। এখন এখানে যেহেতু কেউ নেই, এখানেও দেখতে পারো। কি দেখাবেন আমাকে? ওই ঝোলার মধ্যে রয়েছে, বার করে দেখো। কি আছে ওই ঝোলায়? দেখো ভীম, অবতত আমি পছন্দ করি না। আর আমার ধৈর্যের পরীক্ষাও নেই না। কি হলো? দেখো দেখো দেখো, বসো 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 বসো। এলো, এটা দেখো, ঝোলাটা খুলো, খুলে দেখো কি অপেক্ষা করছে। দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে। হ্যাঁ, আরে কি হলো? ও দেখো দেখো, হ্যাঁ বাবা বাবা, কি কি এটা? ভালো করে পড়ে দেখো কি লেখা আছে তাতে। সরকারি ছাপ, হ্যাঁ 2 কিলো সোনার এই টাকটা। হ্যাঁ, আরো 9খানা আছে ওই ঝোলার মধ্যে। আরে আরে, কি হলো কি হলো? আরে রাখলে কেন? মোর 2 কিলো নিখাত সোনা। আপনি আমার কেন দেখালেন? যাতে তোমার মুখ থেকে ডিসকাসের সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় খবরটা। আপনি লাভ? 2 কিলো সোনা ডিসকাসের মানুষের জীবনে কি পরিবর্তন আনতে পারে। দেখো বীর, এই সোনা আপনি আমাদের দেবেন? আমাদের? হ্যাঁ, এর থেকে 9খানা আমি দান করব। শুধু দুজনের সুফল ভোগ করতে পারবে। তারা কারা? একজন তুমি আর আমি। পুরোটা না শুনে অসহায়। 9খানা বিজনেসের মানুষের জন্য পেলেও 10 নম্বরটা তো থেকেই গেল, তাই না? আমার শর্ত মেনে চললে ওটা তোমার প্রাপ্য। আমায় দেবেন? এই সোনা আপনি আমায় দেবেন? হ্যাঁ। সত্যি বলছেন মিস্টার কার্টার? হ্যাঁ সত্যি? হ্যাঁ, হে ঈশ্বর, হে প্রভু! এই সত্যি সত্যি। আমার এত সব ইচ্ছে তুমি এত বছর ধরে বুকের ভিতর জমিয়ে রেখেছো, তা পূরণ করতে হবে না? হ্যাঁ? হ্যাঁ? আমি এক্ষুনি এখান থেকে চলে যেতে চাই। জানি। দম বন্ধ হয়ে আসছে আমার এখানে। জানি তো। এই প্রাগৈতিহাসিক ফসলের মতো গ্রাম ছেড়ে তুমি দপ্তর করে নেমে যাবে ওই মহানগরের প্রাচুর্যে। সেখানে ও দেখো কত চেল্লা, কত চমক, কত আশার আলো। একটা সংসার করে তুলতে পারো সেখানে। হ্যাঁ, 2 কিলো সোনার ইট কি কম ঐশ্বর্য? আমি আমি এক্ষুনি চলে যেতে চাই। আমি সব ছেড়ে চলে যেতে চাই। বলুন, বলুন কি শর্ত? বলুন মিস্টার কার্টার। তেমন কিছু না, তেমন না কিছু না না, আমি সব করতে রাজি আছি। আপনি বলুন, আপনি বলুন, আমি সব করবো। হ্যাঁ, হ্যাঁ। খুন, একটা খুন করতে হবে শুধু। খুন? হুম, মানে হত্যা? হ্যাঁ, আপনি আমাকে হত্যা করতে বলছেন? হ্যাঁ বলছিস। কিন্তু কাকে? ওই যে আর একজন যে এই সোনার ভাগ থেকে বঞ্চিত হবে। সে বঞ্চিত কেন হবে? কি দোষ তার? কোনো দোষ নেই, কোনো দোষ নেই তার। হবে? এটাই এই খেলার নিয়ম। খেলা? হ্যাঁ, আপনি
মানুষের সঙ্গে খেলছেন? না খেলছি। আরে খেলায় একটা বলিদান তো লাগবে সোনা মেয়ে। হ্যাঁ? বলিদান? হ্যাঁ কার বলিদান? ঠিক। হ্যাঁ ঠিক কেউ সেটা সবাই মিলে ঠিক করে না। আমি খুন করতে পারবো না, পারবো না আমি খুন করতে। তোমাকে খুন করতে বলেছি? আরো কত লোকজন তো আছে তোমার গ্রামে। আচ্ছা কতজন আছে বলো তো? 300 হবে। না আছে বলো না। 281 জন। একজন 160 জন পুরুষ আর 121 জন মহিলা। এদের মধ্যে থেকে কেউ খুন হবে আর কেউ খুন করবে। আমার কাজ ওদের কানে শুধু এই শোনার খবরটা পৌঁছে দেওয়া ব্যাস। এখানে আমি নেই, আমি নেই এখানে, আমি নেই, আমি নেই। থাকতেই হবে, থাকতেই হবে প্রেম, থাকতেই হবে। আমার সম্পদ বন্ধ। এই খেলার থেকে কেউ বাদ যাবে না। কেউ না। ভীম, ভীম, আসছি ফাদার। হ্যাঁ, তো তোমার মালিক রামস কোথায়? উনি বাইরে গেছেন 2 দিন হলো। না না, উনি ফিরে এসেছেন। উনি তো আমাকে এখানে আসতে বললেন। বললেন একটা নতুন পর্যটক নাকি এসেছেন। শুভ সন্ধ্যা ফাদার জিকব। শুভ সন্ধ্যা। আমি সেই পর্যটক কার্লস অলিভিয়েরা। কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আপনার নাম এখানে কে না জানেন বলুন তো? এক কথা প্রসঙ্গে নাম তো উঠবে। চলুন ভেতরে গিয়ে কফি খাওয়া যায়। কফি এখন? হ্যাঁ আপনাদের কফিটা কি এখানে পৌঁছে দেব? আচ্ছা, ভীম, তোমার কি শরীর খারাপ? হ্যাঁ অতিরিক্ত কাজের চাপে কাহিল হয়ে পড়েছে বোধহয়। তাই নাকি? কি হয়েছে ভীম? না, কিছু না, আমি কফিটা নিয়ে আসছি। না না, থাক, ক্রিম আর কফি আনতে হবে না, তুমি বিশ্রাম করো। আমার কাছে কি দরকারে এসছেন বললেন না তো ফাদার। ও হ্যাঁ, এই একটু আলাপ করতে এলাম বলতে পারেন। তা কেমন লাগছে আমাদের এই ডিসকাসের প্রকৃতি? প্রাকৃতিক শোভা দেখতে আমি এখানে আসি। ও তাহলে নেকড়ে শিকার? না নেকড়েও না, তবে মানুষ। মানুষ দেখতে এসেছি ফাদার, মানুষ। মান? তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেখানে থাকেন সেখানে মানুষ নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে, কিন্তু ভিসকাসে 281 জন মানুষের মতো মানুষ কোথাও নেই। তফাৎটা কোথায়? বৈষ্ণব একটা সমাজ বর্তমানকে দূরে সরিয়ে অতীতের ধ্যান ধারণার মূল্যবোধকে আঁকড়ে ধরে শেষ প্রহরের দিন গুনছে। তফাৎ এখানে এরা ঘুরছে ফিরছে সব করছে, কিন্তু বেঁচে কেউ নেই। আর অতীতের ওপর আস্থা, নীতিবোধ এগুলো আপনার চোখে পড়লো না? না পড়লো না। আমি শুধু দেখছি মৃত্যুর কালো ছায়া এই জনপদকে গ্রাস করে চলেছে। কে কে আপনি? কার্লস, না, ঠিক করে বলুন আপনি কে? জোস অলিভিয়েরা কার্লস। কিন্তু আমি যে আপনার পেছনে অন্য একটা ছায়া দেখতে পাচ্ছি কার্লস। আপনি পাপী। ঈশ্বরের আশীর্বাদ ধন্য, তাই আপনার চোখ এড়ানো বড় মুশকিল। শয়তান, শয়তান আমার সাথে সাথে ঘুরছে। আপনি তাকেই দেখছেন ফাদার। আপনি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যান। গ্রাম আপনার ব্যক্তিগত সম্পত্তি নয় ফাদার। কি চান কি আপনি?
সময় মতো সব জানতে পারবে। তখন মিস প্রিমকে কেমন অসংলগ্ন দেখছিলাম। আপনি কি ওকে ব্যবহার করার চেষ্টা করছেন? আমি আমার প্রয়োজনে সবাইকে ব্যবহার করব, আর তার থেকে আপনি আবার যাবেন না ফাদার। কি করতে চাইছেন নাকি আপনি? আমার দুঃখিত, ওই পথে গ্রাম প্রধানের সঙ্গে দেখা। তারপরে মিস্টার কার্লোস, শুভ সন্ধ্যা। আমি দুদিন ছিলাম না, অসুবিধা নিশ্চয় হয়নি? আরে না না, মিস প্রিম আমার খুবই আদর যত্ন করেছে। হ্যাঁ, মিস প্রেম থাকলে আমিও খুব নিরাপদ বোধ করি, বুঝলেন? কেন? হ্যাঁ, ডিসকাসে তো নিরাপত্তার অভাব কোনোদিন ছিল না। এখানে শেষ কবে কোন অপরাধটা ঘটেছে বলতে পারো? না ঘটেনি, ঘটেনি, কিন্তু ঘটতে কতক্ষণ? ঠিক বলেছে, ঘটতে কতক্ষণ? হ্যাঁ। যেভাবে বাইরের দূষণের অনুপ্রবেশ ঘটছে, ঘটতে কতক্ষণ? ঠিক বলেছে ফাদার, একদম ঠিক বলেছে। এইসব কথা থাক না, দাদা। মিস্টার কার্লোস, আমাদের গ্রাম কেমন লাগছে আমাদের? এই তো খুব একটা ভালো যে লাগেনি তা বলবার অপেক্ষা রাখে না রামা। কেন 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 আমাদের গ্রামের এত সহজ সরল জীবন আপনার ভালো লাগছে না? ওসব গান করার কথা বলে এখানকার লোকগুলোর সাথে প্রতারণা করছেন আপনারা। আপনি প্রতিটি মানুষ কিছু না জেনে যদি না জেনে কিছু বলছি না। তাই আচ্ছা বলুন তো, এই গ্রামের ভবিষ্যৎ কি? লোক সংখ্যা কমতে কমতে 281 এসে ঠিক পেয়েছে। যারা আছে সবাই প্রায় বৃদ্ধ বা বৃদ্ধা। হ্যাঁ, ওই একজন অল্প বয়স্কা মিস্ত্রি, তা সেও বোধহয় এতদিনে বন্ধা। অযাচিত মন্তব্য করবেন না কার্লোস। যা সত্যি তাই করছি। আচ্ছা বলুন, কোথায় গেল আপনাদের নতুন প্রজন্ম, যারা এই গ্রামে নতুন প্রাণের সঞ্চার করতে পারত? ওই রুজি রুটির জন্য তারা দূরে শহরে ছড়িয়ে পড়েছে। যেতে বাধ্য করা হয়েছে। কিরকম? আচ্ছা কেন থাকবে? এখানে শিক্ষা, স্বাস্থ্য, আলো, সড়ক, পানীয় জল পর্যন্ত নেই। রোজগারের উপায় তো ছেড়েই দিলাম। ও, তাই আপনি এসেছেন এখানকার লোকেদের খেপিয়ে তুলতে, তাই না? না গ্যাব্রিয়েল, ওনার কথার মধ্যে কিন্তু যুক্তি আছে। থাকা যায়, আমি বাইরে থেকে সব শুনেছি। আর এই যে আমার প্রশ্ন আপনাকে, যখন এখানে কিছুই নেই, কেন এসেছেন এখানে? ও বাবা, ওই প্রিয়। না, কৈফিয়ত নয়, কৌতূহল। তাই এসেছেন ভালো কথা, এখানকার পাহাড় দেখুন, জঙ্গল দেখুন, নদী দেখুন। তা না, আপনি লোকের বাড়িতে বাড়িতে কেন ঘুরে বেড়াচ্ছেন বলবেন কি? পরিচয়টাই তো করানো হলো না। ইনি হ্যাঁ হলেন জানি, উনি ভিসকাসের গ্রাম প্রধান মিস্টার আর গ্যাব্রিয়েল। ইনি জানি। ও, কি হলো বললেন না তো মিস্টার কার্লোস? কেন এসেছেন এখানে? আচ্ছা, এসেছেন ভালো কথা, আপনি আমার বাড়িতেই আমার অবর্তমানে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করে এসেছেন। হ্যাঁ, জনে জনে লোককে ডেকে জিজ্ঞাসা করেছেন যে এখানে পানীয় জলের ব্যবস্থা নেই কেন, পাকা সড়ক নেই কেন, কেন একই ব্যক্তি বছরের পর বছর গ্রাম প্রধান হয়ে আসছে। এই জন্য তুমি রেগে আছো গ্যাব্রিয়েল? কিন্তু তাই নয় রেমন, কেন? উনি কথাও বলেছেন যে গ্রামের সমস্ত ভালো ভালো জমিগুলো তোমার দখলে কেন। সে কি? হ্যাঁ, মিস্টার কার্লোস, আপনি এইসব কথা বলছেন? তুমি তোমার গায়ে জ্বালা ধরে গেল তো না, রেমন। না, 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 শোনো শোনো শোনো, আমার সঙ্গে শোনো, একটা কথা শোনো। শোনো, আমার মনে হয় ওই লোকটা নিশ্চয়ই কোনো গুপ্ত রাজনৈতিক সংগঠনের চল। ওইসব সংগঠনের লোকগুলোকে আমি ঘেন্না করি। বিশ্বাস করি না আমি আপনাকে। কি মুশকিল, তুমি ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বে জানলে গ্যাব্রিয়েল, আমি তোমাকে কিন্তু এখানে ডাকতাম। তুমি না ডাকলেও আমাকে এখানে আসতে হতো। কেন? এই লোকটার সঙ্গে আমাকে মুখোমুখি হতেই হতো। এই যে কি যেন নাম আপনার? জোস অলিভিয়েরা যাক, কার্লোস। সে যে নামই হোক, কাল সকালে আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন। তাই? এই সরাইখানায় আগামী 3 দিনের অগ্রিম দেওয়া আছে। সময়সীমার 1 মিনিট আগেও আমি কোথাও যাব না। আমি গ্রাম প্রধান, আমি আদেশ করছি আপনাকে। দূর বসে রাখুন, আপনি গান কোথায় রাখতে হবে? অত্যন্ত তিক্ততার সৃষ্টি হচ্ছে ফাদার। আপনি কিছু বলুন। এটা কিন্তু ভাববার মতো বিষয় রামোস। কিরকম ফাদার? সত্যিই তো কিছুই তো করতে পারিনি আমরা দেশের মানুষগুলোর জন্য। এখানে জন্মালো, বড় হলো, তারপর পেটের টানে পাড়ি দিল অন্য শহরে। কিন্তু বহাত তাহাত যে আমাদের এক সূত্রে বেঁধে রেখে গেছে ফাদার। হ্যাঁ, জানি, জানি। বিগত 150 বছর ধরে আমরা তো তাকেই মেনে আসছি। ধুর! এ আহা কবে কোন কালে কি করেছিল তার ঠিক নেই। খবরদার! মিস্টার কার্লোস, আপনার মুখকে একটু লাগান। আহাবে
আমার এইভাবে চুপচাপ ভালো কথা ঠিক যেমনটি চাইছিলাম তেমনটি করতে চলেছি। এতদিনের ঘুমিয়ে থাকা ভাবাবেশগুলো ডিসকাসের মানুষের মনে আজ জেগে উঠেছে। আসার নির্লিপ্ত প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াইতে জমে। কিছু বলছেন আপনি? না, বলছিলাম আপনাদের মনে আঘাত দেওয়ার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। খুব। তবে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ডিসকাসের ইতিহাস কিন্তু আমার চমৎকৃত করেছে। আচ্ছা, ওই যে ক্রুজটা ওখানে রয়েছে, সেখানে আগে একটা ফাঁসি মঞ্চ ছিল না? হ্যাঁ ছিল, ওটা মহাত্মা আহাবি বানিয়েছিলেন, কারণ ওটা ছিল ডিসকাসের মানুষদের জন্য এক সতর্ক চিহ্ন। কোনো অপরাধ করলে হয় গ্রাম ছেড়ে স্বেচ্ছা নির্বাসন নাও, নয়তো ঝুলে পড়ো ফাঁসির দড়িতে। 10 বছর ওই ফাঁসির মঞ্চটা ওইখানেই ছিল। আর এই 10 বছর ডিসকাসে কেউ কোনো অপরাধ করে। আর তারপরে আহাব এই ফাঁসির মঞ্চ ভেঙে ওখানে ক্রুশ স্থাপন করেছে। কারণ ক্রুজ ছিল তার কাছে ত্যাগ ও আত্মবলিদানের প্রতি। নীতিবোধ খুবই ভালো, নীতিবোধ খুবই ভালো, কিন্তু শুধু নীতিবোধে একটা সমাজ বা সমষ্টি চলতে পারে না। এটা কখনো মনে হয়নি আপনাদের? হ্যাঁ কার্লোস, আপনার কথার মধ্যে যুক্তি আছে। এই মানুষগুলো যারা এখন এই গ্রামে রয়েছে তাদের আর্থিক সুরক্ষা দরকার, জীর্ণ ঘরগুলোর সংস্কার দরকার, উষ্ণতা দরকার। দরকার দরকার দরকার, এসবের জন্য দরকার অর্থের। কোথায় পাবো অর্থ? সে তো বটে, কে দিবে আমাদের অর্থ? শুভ কাজে অর্থের অভাব হবে না। কিরকম? এতকাল যে মন্ত্রে দীক্ষিত হয়ে আপনার এতদিন বেঁচে রইলেন, আচ্ছা পরীক্ষা হবে। পরীক্ষা? হ্যাঁ, করতে হবে ত্যাগ, দিতে হবে বলিদান। বলুন, আপনারা প্রস্তুত? বলুন। কি গ্যাব্রিয়েল, বলো কিছু। আমি প্রস্তুত, আমি দেবো বলিদান। আমিও প্রস্তুত, কিন্তু হবে কিভাবে? তার জন্য একটা পরিকল্পনা করতে হবে তো। পরিকল্পনা করা হয়ে গেছে। কিরকম? সময় মতো জানতে পারবেন মিস প্রিমের কাছে। হ্যাঁ, কি ব্যাপার এমন মিস প্রেমের মধ্যে কোথা থেকে এলো? প্রেম, প্রেম, প্রেম মিস্টার কার্লোস কি? কি আশ্চর্য, মিস্টার র্যামস। আমি তো আপনাকে আগেই বলেছি, মিস প্রিম আমার খুবই আদরে যত্ন করেছে। তুমি ভেতরে যাও, মিস প্রিম। কি ব্যাপার? মনে হলো আপনি কথাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এত ব্যস্ত হবেন না। পৌষ সন্ধ্যায় আবার আমরা মিলিত হব, সন্ধ্যা, পরশু। তখনই সব জানতে পারবি। পরশু সন্ধ্যা। শুভরাত্রি। 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 হ্যাঁ, শুভরাত্রি। আপনার রাতের খাবার কি ঘরে পৌঁছে দেবো? রাত তো বেশি হয়নি, এত ব্যস্ততা কিসে? আমাকে বাড়ি ফিরতে হবে। ও ঠিক আছে, খাবার টেবিলে ঢাকা আছে তো, ও আমি খেয়ে নেব। ঠিক আছে, শুভরাত্রি। আরে যাও 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 যাও, একটু এদিকে এসো, এসো না। আচ্ছা যা, মনে রেখো কাল সকাল থেকে শুরু হবে তোমার কাজ। পারবো না। গেলে না, তুমি কি পারবে আর কি পারবে না সেটা আমি ঠিক করবো। জল আমার ছড়ানো হয়ে গেছে, আর তার ঠিক মাঝখানে মাছের মতো ভাবি খাচ্ছে।
চাল কেটে বেরোনোর সব পথ বন্ধ। ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন মিস্টার কার্লোস, ছেড়ে দিন। ওই সোনার ইচ্ছার কথা ভুলে গেলি? ওই সোনা তোমার জীবনে কি পরিবর্তন আনতে পারে? একবার ভেবে দেখো প্রিয়। না, আমি ভাবতে চাই না, ওই সোনা আমার চাই না। কিন্তু তোমার গ্রামের মানুষদের আমি বারণ করবো, আমি বারণ করবো ওদের ওই পাপি সোনা ছুঁতে। ভুল করবে মিস্ত্রি, ভীষণ ভুল করবে। ওকে তুমি নিজের বিপদ ডেকে আনবে। আমি যদি ওদের একবার বলি যে শুধু মিস প্রিমের জন্য ওরা এই সোনা থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে একটা মানুষের বলিদানটায় ওরা কিন্তু তোমায় এগিয়ে দেবে প্রেম। আমার মুক্তি দিন, মুক্তি দিন, আমায় মুক্তি দিন, মুক্তি দিন। মুক্তি মুক্তি আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কারো মুক্তি নেই প্রেম, কারো না। আর মাত্র তুমি। ভাবগতিক যে মোটেই ভালো নয়, সে আমি ওই হাওয়ার গন্ধ শুকে মুখে কেউ কিছু বলছে না, কিন্তু সকলের চোখে মুখে কেমন যেন একটা আতঙ্কের চাপ ফুটেই উঠছে। কাউকে জিজ্ঞেস করলেই কারো মুখে কোনো রাগ নেই, কাকে শুধায় কে জানে। মেয়েটাকে দেখলাম কাল রাতে সরাইখানা থেকে চোখ বুঝতে বুঝতে চলে গেছে। আরে কোন লোকে দোষ দিয়ে আমি কি করব? আজ কতদিন হয়ে গেল আমার এই কত ছাড়া পাউন্ডুলের স্বামীটার দেখা নেই। কে জানে আবার এই বেতুল লোকে সুন্দরী যুবতী প্রেতের সঙ্গে ফষ্টি নষ্টি করছে কিনা। ওই, এসে গেছি হঠাৎ। বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বড় ভালো লাগে। সে নিয়ে তোমার বিষ একেবারে ছেড়ে দিতে হয়। ও মা, কেন? এতদিনে তোমার এই বুড়ির কথাটা মনে পড়লো। আমি বলি কবে থেকে তোমার আশায় পথ চেয়ে বসে আছি। আর একটা তদন্তে ব্যস্ত ছিল। কিসের ব্যস্ত ছিলে? গোপন তদন্তে। নিকুচি করেছে, নিকুচি করেছে তোমার খবর তদন্ত দেখাচ্ছে। এদিকে এই ফিসকাসে কি হয়েছে কোনো খবর রাখো? হ্যাঁ, মোটেও না। কোথা থেকে কে একজন এসে এই সব কিছু তাল করে পাঠিয়ে দিয়েছে গ্রামবাসীদের। কাল থেকে প্রিম আসেনি, হ্যাঁ। তাই বেকারির গাড়ি আসতে নিজেই ঠুক ঠুক করে গিয়েছিলাম রুটি আনতে। দেখলাম সবাই কিরকম যেন ফিসফিস কুচকুচ এসব বলাবলি করছে। আমাকে দেখেই সবাই চুপ করে গেল। ফেরার সময় অচেনা একজন বলল, কি গো খুড়ি, এখানে এত জটলা কিসের? কেউ কি মরেছে নাকি? শুনে সুতোর মিস্ত্রি লুকাসকে
কথাটা মিথ্যে বলেনি লুকা। হ্যাঁ, এবার গ্রামের একজনের বলি চড়বে। আমি জানতাম, আমি জানতাম, আমি জানতাম। আমি পাত্রীকে আগেই বলেছিলাম। আমি পশ্চিম পাহাড় থেকে নেকড়ের ডাক শুনতে পেয়েছিলাম। ওই পাহাড় বেয়ে শয়তান নেমে এসেছে। প্রেমের কথা দিচ্ছিল কেন? প্রেম, 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 প্রেম। প্রেম প্রেম আর প্রেম। এই শোনো, এই প্রেমকে নিয়ে এত আদিক্ষেতা তোমাকে দেখাতে হবে না। বসো বসো। শোনো, নিজেকে বাঁচাও। একে তো বৃদ্ধা, তার উপরে বিধবা, আর তিন করে তো তোমার কেউ নেই। তাই বলছি, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। কিছু করবার নেই। যদি মরি তাহলে প্রেতলোকে গিয়ে আমি তোমার সঙ্গে আবার সংসার বাঁধবো। কুছ পরোয়ানে, কুছ পরোয়ানে। এটা কেউ কোনো মজার কথা নয়। এটা কোনো মজার কথা নয় বেটাবুড়ি। ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনেছে ওই লোকটি। ইসলাসের 150 বছরের সাধনাকে ভেঙে তছনছ করে দিতে এসেছে। ওই শয়তানের বাচ্চাটা এইদিকেই আসছে। তুমি ওকে এদিকে আমি তোমার সাথে পরে দেখা করবো। আমায় বলছো? আর কি কেউ এখানে আছে? না, তা অবশ্য নেই। আমার অভিবাদন গ্রহণ করো বেটা। অভিবাদনের কেতাকে আকুল। এই, তুমি আমার নামটা জানলে কি করে? ডিসকাসের সমস্ত মানুষের নাম আমার জানা আছে। উদ্ধার করছো সকলের নাম জেনে। এই, কে তুমি? জোস অলিভিয়েরা কার্লোস। তোমার নামটা ধুয়ে কি আমি জল খাবো? হ্যাঁ, তোমার আসল মতলবটা কি বলো তো? সেটা তো তুমি এতদিনে জেনে গেছো বেটা। হ্যাঁ, জেনেছি। আমার প্রশ্ন, কেন কেন তুমি ভিসকাসের নিস্তরঙ্গ জীবনে আলোড়ন তুলতে এসেছো? কেন তুমি সন্ত সেবিন ও মহাত্মা হাবের আদর্শে উদ্বুদ্ধ মানুষদের জীবন নিয়ে খেলা শুরু করেছো? হ্যাঁ, তোমাদের মহান আদর্শ মহান, কতটা শক্তিশালী তার একটা প্রমাণ দেবে না? প্রমাণ? প্রমাণ? কিসের প্রমাণ? কিসের প্রমাণ চাই তোমার? কিসের? কিসের? কিসের প্রমাণ? কিসের প্রমাণ? আমার দিকে তাকিয়ে দেখো বেটা, দেখো। আমার ডান দিকে ঈশ্বর, আর বাঁ দিকে শয়তান। এভাবেই আমি এতটা পথ হেঁটে এই ডিসকাসে, যেখানে মানুষ এখনো মূল্যবোধকে আঁকড়ে ধরে রয়েছে, সেখানে এসেছি। আমার উত্তর চাই বেটা, উত্তর। কিসের উত্তর চাই তোমার? আমি তাকে সঙ্গে নেব, তাকে পরীক্ষা। শয়তান না ঈশ্বর? ঈশ্বর, শয়তান। তোমার এই সর্বনাশা খেলায় আমি ভিসকাসের মানুষজনদের টোপ হিসাবে ব্যবহার হতে দেব না। কান চলা হয়ে গেছে বেটা, এখন তো আর ফিরিয়ে নেওয়া যায় না। এই সর্বনাশা খেলা তুমি এক্ষুনি বন্ধ করো। খেলা শুরু হয়ে গেছে। মানুষের জীবন নিয়ে তুমি
তাই এতে কোনো অন্যায় আমি দেখছি না। শেষে তুমি এ কথা বলছো পাদ্রী? আমি নই, স্বয়ং বাইবেল বলছে এই কথা। বাইবেল? হ্যাঁ, তুমি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত জোবের কাহিনী পড়ে দেখো। হ্যাঁ, তার আশ্চর্য যেন কি জানো, এই খেলায় কিন্তু জয়ী হয়েছিল শয়তান। না, কিন্তু এই শয়তানকে আমি কিছুতে জিততে দেবো না, কিছুতে না, কিছুতে না, কিছুতে না। ওরা সব আমাকে মারতে আসছে। এই লোকটাকে ওরা শাস্তি দেবে বলেছে। তুমি শয়তানটার সঙ্গে দিয়েছো। না, না, ওর কোনো ক্ষতি করতে পারবে না তোমরা। ও যা করেছে সব বাধ্য হয়ে করেছে। আরে, গাব্রিয়েল, আপনি ওদের একেবারে চুপ করতে বলবেন না, আপনি তো গ্রাম প্রধান। ওরা আবার শুনলেন না, ফাদার, ওরা চেপে রয়েছে। আবার আপনি কার্লোসকে এই মুহূর্তে পালিয়ে যেতে বলুন এই গ্রাম থেকে। পালিয়ে যাও? হ্যাঁ, পালিয়ে যেতে আমি আগে এখানে আসিনি রেমস। কেন? তোমার মৃত্যু ভয় নেই অপদার্থ পাউন্ডলে ছেলে কোথাকার? আমি কবেই মরে গেছি, না কেউ তা জানে না। আর নিচে থাকা না থাকা সমান। আরে, তোমরা চুপ করো তোমরা। মহাত্মা আহাব আর সেলিমের দোহাই তোমাদের, চুপ করো। মহাত্মা আহাবের পবিত্র নাম নিয়ে তুমি একজন সন্ত্রাসবাদীকে সঙ্গ দিচ্ছ পাদ্রী? হ্যাঁ? এই লোকটা আমাদেরই হাতে আমাদের একজন প্রিয়জনকে হত্যা করিয়ে নরকের মুখে ঠেলে দিতে চায়। হত্যা নয়, ও বলছে আত্মবলিদানের কথা। আত্মবলিদান? হ্যাঁ, সমষ্টির জন্য একজনের ত্যাগ। তোমরা কি সবাই প্রভুর আত্মবলিদানের কথা ভুলে গেলে? হ্যাঁ, ওই যে পুরুষটা ফাঁসির মঞ্চ ভেঙে আহা বানিয়েছিলেন কিসের জন্য বলতে পারো? কিসের প্রতীক ওই পবিত্র ক্রুশ? কোনোদিন ভেবে দেখেছো, জানতে চেয়েছো তোমরা? বলিদানের প্রতীক। কিছু তাত্ত্বিক বিশ্বাস দিয়ে না জীবন ধারণ করা যায় না বেটা। তোমরা তোমাদের অলস ও দুর্বল হাতে বছরের পর বছর লড়াই করতে করতে, নিজেদের ক্ষয় করতে করতে অবলুপ্তির পথে টেনে নামিয়েছে। দারিদ্র আর বঞ্চনার শিকার হয়েছে বিশ্বাসের মানুষ। বেটা, বলো তুমি কি দিতে পেরেছো বিশ্বাসের মানুষকে? শুধুমাত্র তোমার আহাব ভক্তি ছাড়া। রামস, আপনি? আরে যে গ্যাব্রিয়েল, আপনি তো গ্রাম প্রধান, বছরের পর বছর শাসন করেছেন বিশ্বাসকে। কি করতে পেরেছেন এদের জন্য? কেন আমরা ওদের ধরে রাখতে পারলাম না আমাদের সঙ্গে? কি করতে পারতাম আমরা? আমাদের অর্থের জোগাড় নেই, অর্থ ছাড়া কিছু হয় না দাদা। একটা আত্মবলিদানই কিন্তু এনে দেবে সেই অর্থ। আমিও সেই কথাই বলছি। আত্মবলিদান মুখে বলে যত সহজ, কাজে তত নয়। কে দেবে সেই আত্মবলিদান? আমি না, 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 তুমি এই গ্রামের মানুষ নও। কি বলছো বেটা? আমি তোমাদের কেউ নই? না, না, তুমি এই গ্রামের মানুষ নও। তাছাড়া চার্চকে আমরা কি জবাব দেবো আপনার? আমি একা নিঃসঙ্গ মানুষ, আমার জবাব চাইবার কেউ নেই। বললেই হলো ফাদার, চার্চের একটা সংগঠন আছে, তারা যখন আপনার শবদেহ নিয়ে মৃত্যু মিছিল করে বেরোবে, বিশ্বাসকে ছাড়খাড় করে দেবে তারা। তবে কে দেবে? কে দেবে আত্মবলিদান? কেন? কেউ নবে। কেন? ওই যে যে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে শুনিয়ে এসেছে শোনার গল্প, না। ওই দেশপ্রিয় ব্যক্তি পরিচয়হীন এক জাগর সন্তান। মারো, মারো তোমরা আমাকে, মারো, মারো আমাকে, মারো। আমার কেউ নেই, কেউ জানতে আসবে না মেয়েটা কোথায় গেল। মারো আমাকে, মারো। ওকে তোমরা ছুঁতে পারবে না, ওকে তোমরা ছুঁতে পারবে না। ওই গ্রামের সবার ছোট। যদি কোনোদিন ভিসকাসে প্রাচুর্য আসে, তাহলে সবার আগে ভোগ করার অধিকার শুধু ওর। হ্যাঁ, বাহ, এ তো অদ্ভুত ব্যাপার। এও যাবে না, ও যাবে না, তবে যাবেটা কে? আমি বেটা, আমার
দিকে দুহাত তুলে আহা বলে ডাকলে তোমরা আমার মুখটা লক্ষ্য করে গুলি ছুঁড়ে। কিন্তু দেখো বাবা, ওই গুলি যেন আমার ওই মাথায় না লাগে। হ্যাঁ, আমার স্বামীটার আমার ওই মাথায় গুলি লেগেছে। মাথায় গুলি লাগলে বড় বিভৎস লাগে, বড় বিভৎস লাগে। বেটা, তোমার এই শেষ সময় তোমার বাইবেল থেকে কিছু পড়ে শোনাই, তোমার মনটা শান্ত ভয়মুক্ত হবে। আমার থেকে তো বেশি বিচলিত তোমাকে লাগছে পাখি। এবার বলো, আমার শেষ প্রশ্নটা কি, ইচ্ছেটা কি? হ্যাঁ, বলো বলো, তোমার শেষ ইচ্ছে কি? প্রশ্ন? ওকে, এই যে বলো, কে তুমি? অনর্থক প্রশ্ন, সময় নষ্ট করো না। দেখো ভাই, তুমি যেমন একটা প্রশ্নের উত্তর করছো, তেমনি আমারও একটা প্রশ্নের জবাব চাই। সেটা না পেলে আমি ওই বেদিটার উপর উঠে গিয়ে দাঁড়াবো না। বলো, কে তুমি? আর আমরা কেন ভিসকাসের এই নিষ্পাপ মানুষগুলো কেন? তাহলে তুমি বলো বেটা, আমি কেন, আমার পরিবার কেন? সরকারের সাথে শত্রুতা বেশে সন্ত্রাসবাদীরা আমার নিরপরাধ স্ত্রী আর ফুলের মতো মেয়েকে গুলিতে ঝাঁঝরা করে রাস্তার ওই ল্যাম্প পোস্টে ঝুলিয়ে রেখে গেল। জানো হ্যাঁ, কি বলছো? কি বলছো তুমি? রাজনীতির কি বোঝে ওই নিরীহ প্রাণগুলো? এই যে চারিদিকে এত প্রাণ, এত প্রাণনাশ, মানুষের এত নৈতিক পতন, কেন 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 বলতে পারো না? কেন? গত 3 বছর আমি দুনিয়া বসে বেরিয়েছি, ধর্ম দর্শন সব পড়েছি, কিন্তু এর কোনো সদুত্তর পাইনি। এই যে মানুষ মানুষের প্রতি এত নির্লিপ্ত, এত নির্দয় হয় কেন? বারবার মনে হয়েছে ছুরিটা একটা অন্য লোকের বুকে ঢুকিয়ে দেওয়ার আগে তার বিবেক কি একবারও তার সামনে এসে পথ করে দাঁড়ায় না? একবারও তার হাত কেঁপে ওঠে না? আজ আজ সেটাই আমি অনুভব করতে চাই। সেটা দেখছি দেখছি আমার জীবন যদি তোমার প্রশ্নের উত্তর দেখছি দেখছি আমি তো পেটটাকে আটকাও, পেটটাকে যেতে দিও না, পেটটা থাম রে মেয়ে, থাম থাম। এই যাওয়ার সময় আর ওই কেঁদে কেঁদে ভালো শান্তি শান্তি। আজ আর এটার কোনো দরকার নেই।
করে চলেছে। তুমি বিশ্বাস করনি, মানুষ যে কলুষিত হতে পারে না তা তুমি মানতে চাওনি। তুমি বলেছ শয়তানের সঙ্গে খেলায় ভগবানই সবসময় হেরে এসেছে। আজ আজ সবকিছু তোমার চোখের সামনে দিনের আলোর মতো স্পষ্ট। বলো এর পরেও কি তুমি আমার বাদিকটা হালকা হয়ে গেছে। এটা দেখো, শয়তানটা আমার বাদিক ছেড়ে পালিয়েছে। আমার এতদিনের অন্বেষণ আজ এই ডিসকাসের মাটিতে এসে পৌঁছল। আমার বহু প্রতীক্ষিত প্রশ্নের জবাব আজ আমি এখানে এসে পেয়েছি। ওই 10টা সোনার ইটের যদি কেউ অধিকার হয় তো সে এই ডিসকাস আমার যাওয়ার সময় হলো। এবার বিদায় দাও। তারা পাউন্ডুলের মতো আর কতকাল ঘুরে বেড়াবে? বাঁকাদের আপত্তা যখন নেমেই গেছে, তখন না হয় বাকি কটা দিন ডিসকাসে আমাদের সঙ্গেই থেকে যাও। হ্যাঁ? সত্যি সত্যি থাকে দেবে আমার বন্ধুদের সাথে সত্যি। সবাইকে বলবো আপনারা নিজেরাই নিজেদেরকে পরিচিত করিয়ে দিন। পলাশ দাস ভালো একটা নাটক দেখলাম। আমরা একটু বিরতি নিচ্ছি আমাদের পরবর্তী নাটকের মঞ্চ সজ্জা এবং এগুলোর জন্য একটু বিরতি নিচ্ছি। আবার আসবো।